অপারেশন ডেভিঙ্গোর একটা বিশেষ ভূমিকা আছে। এই মিশনে আমাদের আন্ডারকভার কপস গ্যাংস্টার হয়ে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ে ঢুকে পড়েছে। আরে প্যান্ট তুমি কোত্থেকে পেলে? কারণ ক্রাইম স্পটে আমি তো এরম কোনো প্যান্ট পাইনি। সিআইডি নিরাপরাধ অফিসার্সরা মারা পড়ছে, আর আপনার সাহায্যে আমরা তাদের বাঁচাতে পারি। এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে? দয়ার প্রাণ বিপন্ন। স্যার, শহরে যত টোল প্লাজা রয়েছে সব জায়গায় খোঁজ নিয়েছি। না তো এসিপি স্যারের খোঁজ পেয়েছি, আর না তো দয়া স্যারের। এসিপির খবর তো পাওয়া যায়নি, কিন্তু দয়ার খবর পাওয়া গেছে। জানতে পারা গেছে কোথায় ও? আগে কয়েকটা গুন্ডা ওকে উঠিয়ে নিয়ে কোথাও একটা বন্দি করে রেখেছে। ওর অবস্থা ভীষণই খারাপ। ইনি ডক্টর প্রমোদ। নমস্কার। গুন্ডারা জোর করে তুলে নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি দয়ার পিঠে গুলি লেগেছিল, যেটা গুন্ডারা এনাকে দিয়ে বার করিয়েছে। কি? দয়া স্যারের গুলি লেগেছে? হ্যাঁ। এখন দয়া কেমন আছে? ও বিপদমুক্ত তো? কিছু বলতে পারবো না। আমি তো গুলিটা তো বের করেছি, কিন্তু ওখানকার পরিবেশ যেরকম কোনো রোগীর জন্য একদমই ভালো না। আপনার তো কিছু নিশ্চয়ই মনে আছে ডাক্তারবাবু। কোথায় গুন্ডাদের এই আটাটা? ওরা আমার চোখ দুটো বেঁধে দিয়েছিল, তাই আমি বলতে পারবো না কোথায় আছে। ওখানে গিয়ে তো কাপড় খুলে দিয়েছিল। ওখানে ওদের নিশ্চয়ই দেখেছেন। ওদের মুখটা মনে আছে আপনার? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। ভেরি গুড। পঙ্কজ, স্কেচ আর্টিস্টকে ডাকো এক্ষুনি। অভিজিৎ, ওই আমি তোমার সাথে। হাই। স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আচ্ছা সারিকা, পেন্টে যে রক্তটা লেগেছিল তার ডিএনএ রিপোর্টটা এসেছে? হ্যাঁ, এসেছে। সেটাই বলতে এসেছিলে না অভিজিৎ স্যারকে? হয়তো তুমি আগেই বলে দিয়েছো। তোমার বসকে ডাক্তার সালুকাকে বলার কথা মনেই হয়নি। ছাড়ো ছাড়ো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, হতেই পারে হতেই পারে, ছাড়ো ছাড়ো। কি আছে ওই ডিএনএ রিপোর্টে? ওই ব্লাড স্যাম্পলটা কার সারিকা? দয়া স্যারের। দয়ার? দয়ার? আচ্ছা, ওই প্যান্ট যার উপর এই রক্তটা লেগেছিল, ওই সেই প্যান্টটা কার? এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে? অভিজিতের। এত দূর যখন চলেই এসেছো, তোমাকে কি এমনি এমনি চলে যেতে দেবো আমি? বারে বা, একেই বলে গঙ্গা জলে গঙ্গা পুজো করা। কেতন, খুব জল তেষ্টা পেয়েছে, ডাবের জল খাই না, চলো না। দাদা আসছি। কেতন, আরে না না না, কেন? ছাড়ো। চলো না প্লিজ। কেতন, কেতন। বাকি শপিং না অন্য কোনো দিন করো, চলো বাড়ি যাই। না না, আমি এখনই শপিং করব। অন্যদিন কেন? আরে বোঝার চেষ্টা করো না, আমার শরীর খারাপ। প্লিজ প্লিজ না, বোঝার না, চেষ্টা এক্ষুনি। করো। আমি বলছি প্লিজ না, কথা এক্ষুনি। শোনো আমার। কেতন, কে আপনি? কোথায় ছিলে তুমি কেতন? কে এটা? আমি কি করে জানবো? আমি চিনি না এনাকে। তুমি আমাকে চেনো না? নিজের সিমিকে চিনতে পারছো না কেতন? দেখুন দিদি, আপনি কিছু একটা ভুল করছেন। উনি কেতন নয়, উনি আমার স্বামী জয়। আমি আমার স্বামীকে চিনতে একটুও ভুল করিনি। এ আমার কেতনই। হয়তো আপনার স্বামীকেও ঠিক আমার মতনই দেখতে। আমার নাম তো জয়, জয় ধনকিশোর। এই দেখুন আমার ড্রাইভিং লাইসেন্স। তোমরা পুলিশরা এই ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইজিলি বানাতে পারো, আমি সব জানি। কিন্তু তুমি এরকম কেন করছো? পুলিশ? দিদি, উনি পুলিশে চাকরি করেন না, উনি তো একজন মার্কেটিং ম্যানেজার। ইনি মার্কেটিং ম্যানেজার নন, আমার স্বামী একজন পুলিশ অফিসার। 6 বছর আগে একটা ডিউটির জন্য গেছিল, আর আজ অবধি ফেরত আসেনি। 6 বছর আগে? হ্যাঁ। আপনাদের বিয়ে কবে হয়েছে? 5 বছর আগে। তুমি আমার উপর সন্দেহ করছো, তাও আবার একজন অপরিচিত মহিলার কথায়। চলো। কেতন, কেতন দাঁড়াও, কেতন।
অভিজিতের প্যান্টের ওপর দয়ার রক্ত। তিনবার টেস্ট করিয়েছি, কিন্তু ফলাফল ওই। আর সেই কারণে তুমি প্যান্টটা চুপচাপ সারিকাকে দিয়ে দিয়েছিলে, কারণ তুমি জানতে ওই প্যান্টে দয়ার রক্ত লেগে আছে। যদি আমি জানতাম যে আমার প্যান্টে দয়ার রক্ত লেগে আছে, তাহলে সেটা আমি টেস্ট করার জন্য কেন দেব? তোমাদের এটা মনে হচ্ছে না তো যে দয়ার এই অবস্থার জন্য আমি দায়ী? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। যদি তোমার কোনো দায় না থাকে, তাহলে চুপচাপ তুমি সারিকাকে প্যান্টটা কেন দিলে? ওই প্যান্টটা তুমি ডাইরেক্ট আমাকেও দিতে পারতে। দিতে পারতাম স্যার, কিন্তু সব সময় আপনি আমার বিরুদ্ধে কথা বলেন। আমাকে ছোট করার কোনো সুযোগই আপনি ছাড়েন না। এই জন্য ওই প্যান্টটা আমি আপনাকে দিইনি। আর সেই কারণে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তুমি এটাও বলনি যে যখন দয়া আহত হয়েছিল তুমি নিজে সেখানে উপস্থিত ছিলে। বলে দিতাম, যদি আমার মনে থাকতো। আমার এখনো কিছু মনে নেই যে ওই রাতে কি হয়েছিল। আপনার মনেই নেই যে ওই রাতে কি হয়েছিল? ডক্টর সালুকে আমরা অভিজিৎ স্যার আর দয়া স্যারের বন্ধুত্বের উদাহরণ দিই, আর আপনি ওনাদের উপরে এরকম অপবাদ দিচ্ছেন? হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু দয়া স্যারের ওপর একটা আঁচল লাগতে দেবেন না। ও আচ্ছা, চলো ঠিক আছে, মেনে নিচ্ছি। আমি আমার সমস্ত কথা ফিরিয়ে নিচ্ছি। আই এম সরি। আমি মেনে নিচ্ছি যে দয়া আজকে যে অবস্থায় আছে তার দায় অভিজিতের নয়, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানবো না যে দয়া যখন আহত হয়েছিল তখন অভিজিৎ ওখানে ছিল আর ওর কিছুই মনে নেই। কিছু একটা ঘটনা অভিজিতের মাথায় নিশ্চয়ই ঢুকে গেছে, কিছু তো আছে। ইটস ইম্পসিবল, কিচ্ছু মনে নেই। ডক্টর সালুকে, আপনি আমার কাটা ঘায়ে আর নুন ছেটাবেন না। আপনি খুব ভালো মতোই জানেন যে আমার স্মৃতিশক্তি। জানি অভিজিৎ, আমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি ভালো করে জানি অভিজিৎ, যখন সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ কোনো প্রবলেমের মধ্যে পড়ে তখন ওর কাছে একটা মস্ত বড় হাতিয়ার আছে, ওর স্মৃতিশক্তি। প্লিজ সালুকে স্যার, আপনি অভিজিতের ইন্টিগ্রিটি। হোল্ড অন ডক্টর সারিকা, ইন্টিগ্রিটির পাঠ তুমি আমাকে পড়াতে এসো না। তুমি সিআইডির সবচেয়ে বড় নিয়ম ভেঙেছো, আমাদের কাছ থেকে এইরকম একটা বড় প্রমাণ লুকানোর। আন্ডারস্ট্যান্ড? ইন্টিগ্রিটি। স্যার, ওই দিন রাতের এমন কোনো কথা যেটা আপনার মনে আছে? যাই হোক, আমি তেজার পিছনে দৌড়াচ্ছিলাম। ও দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে, আর তারপর কেউ ওকে গুলি করে আর গাড়ির বাইরে ফেলে দেয়। যখন আমি দৌড়ে গিয়ে তেজার লাশের কাছে যাই, তখন কেউ আমার ঘাড়ের কাছে কিছু একটা সূচের মতো। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আর তার পরের দিন যখন আমার চোখ খোলে, তখন আমি দেখলাম যে আমি রাস্তার পাশে পড়ে আছি। তার মধ্যে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওই রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা জানা যাবে এই গুলিটার মারফত। এটা সেই গুলিটা যেটা দয়ার পিঠ থেকে বার করেছিলেন ডক্টর প্রমোদ। আর এই গুলিটার ব্যালিস্টিক রিপোর্ট থেকেই বার করা যাবে যে আসলে এই গুলিটা কার বন্দুক থেকে ছোঁড়া হয়েছিল। সারিকা, কাম উইথ মি। ডক্টর প্রমোদ, 1 মিনিট। আপনি স্কেচ বানাতে হেল্প করবেন, আর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, জিজ্ঞাসা করব। ডক্টর প্রমোদ, আপনাকে ওই গুন্ডারা কোথা থেকে কিডন্যাপ করেছিল? প্রতাপনগর থেকে। আর তারপর আপনার চোখে কাপড় বেঁধে দেয়? আগে ওর পরে গাড়িতে বসে ওদের আড্ডায় নিয়ে যায়। আড্ডায়? আচ্ছা, আড্ডাতে পৌঁছাতে আপনার কতক্ষণ লেগেছিল মনে আছে? 40-45 মিনিট। 40-45 মিনিট।
এটা ঠিক কটার সময়? রাত তখন এই 10:30টার মতন। রাত 10:30। ওই সময় তো প্রতাপনগরে খুব একটা ট্রাফিক থাকে না, রাস্তা ফাঁকাও থাকে। শ্রেয়া, শহরের ম্যাপটা নিয়ে এসো, আর সেই সব জায়গা লিস্ট বানাও যেখানে প্রতাপনগর থেকে যেতে 45 মিনিট সময় লাগে। শ্রেয়া, কি হলো? শহরের ম্যাপটা নিয়ে এসো তাড়াতাড়ি। সরি স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, এক্সকিউজ মি। আই কান্ট বিলিভ দিস মায়া। তুমি নিজের স্বামীর কথা বিশ্বাস করছো না, একজন অপরিচিত মহিলার কথা বিশ্বাস করছো তুমি। একটা মেয়ে অন্য একটা মেয়ের চোখের দিকে তাকালেই বুঝতে পারে যে সে সত্যি বলছে না মিথ্যে, আর ওর চোখে সত্যিটা ছিল, ওর চোখে জল মিথ্যে বলছিল না। মায়া, মায়া তুমি ওর কথায় বিশ্বাস করছো চোখের জল দেখে, আর তুমি আমাকে সন্দেহ করছো। সত্যিটা বলো, বলো সত্যি করে যে কতগুলো বউ আছে তোমার, বলো আমাকে জয়। আরে আমি তো একটা সামলাতে পারছি না, আবার অন্য কোথায় আনবো? সে তো তোমার কপাল ভালো যে মার্কেটে আজ তোমার সত্যিটা জানতে পারলাম, না হলে সারা মায়া- জীবন আমি এটাই ভেবে যেতাম যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ মায়া, এটা সত্যি যে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি মায়া। তাহলে বলছো না কেন নিজের ব্যাপারে সত্যিটা? নিজের অতীতের ব্যাপারে কেন বলো না আমাকে কিছু? মায়া তুমি তো সব জানো আমার সম্পর্কে, যে আমার কেউ নেই কোনোদিন, আর তুমি ছাড়া আমার কে আছে বলো? আর তোমার কাজ? তুমি পুলিশে আছো নাকি মার্কেটিং ম্যানেজার? মার্কেটিং মায়া। সব মিথ্যে। আমি তোমার অফিসে যেতে চাই। আমি কিছু জানি না, আমি তোমার অফিসে যেতে চাই। ঠিক আছে, অফিস যেতে চাও? আমি সামনের সপ্তাহে তোমাকে আমার অফিসে নিয়ে যাবো, খুশি? কেন? পরের সপ্তাহে কেন? হ্যাঁ, কালকে কেন নয়? হ্যাঁ, বরং আমি তো বলবো যে কাল নয়, আজই যেতে চাই আমি তোমার মায়া অফিসে। মায়া মায়া, সন্দেহের একটা লিমিট থাকে মায়া। ঠিক আছে মায়া, আই এম সরি মায়া, আমি তোমাকে অফিসে নিয়ে যাবো। মিথ্যে কথা বলার একটা লিমিট আছে জয়, ওরফে কেতন। মায়া, যতক্ষণ না তুমি আমাকে সত্যিটা বলছো, আমার সাথে কথা বলতে আসবে না তুমি। মায়া লিসেন টু মি মায়া, প্লিজ শোনো মায়া। মায়া, মায়া দরজা খোলো মায়া। আপনি? কেতন, মিশনের কাজটা থামিয়ে দাও আর এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না স্যার, আমি এই মিশনের জন্য আমার জীবনে 6টা বছর দিয়েছি স্যার। স্যার প্লিজ স্যার, আপনি মিশনটা আটকাতে পারেন না স্যার। আমি এই মিশনটা কমপ্লিট করা খুব তুমি কাছাকাছি। বুঝতে পারছো না কেন কেতন? তোমার জীবন কতটা বিপন্ন তুমি জানো? আর তাছাড়া আমি অন্যান্য অফিসারদের এইভাবে মরে যেতে দেবো না। 4টের সময় গোলমা বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে, দ্যাটস অ্যান অর্ডার। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ। স্যার সব মিলিয়ে 4টে এমন জায়গা রয়েছে যেটা প্রতাপনগর থেকে 45 মিনিটের দূরত্বে রয়েছে। এটা হচ্ছে ভিকে রোড, যেখানে কল সেন্টার্স আর অফিসগুলো রয়েছে। এটা সেই জায়গাটা হতে পারে না। আর এই পশ্চিমে শ্যামনগর স্যার, এখানে বেশিরভাগ সব ফ্ল্যাট স্যার। ডক্টর প্রমোদ, আপনার ঠিক মনে আছে যেখানে আপনাকে নিয়ে গেছিল সেই জায়গাটা বাংলো বা ফ্ল্যাট ছিল না? হ্যাঁ, পুরনো কোনো এলাকায়। এখন তাহলে বাকি রইল সাউথ আর ইস্ট। এই সাউথের দিকে চিত্রকূটনগর, আর ইস্টে বিদ্যাধরনগর। চিত্রকূটনগরে তো অনেক দোকান রয়েছে, আর বিদ্যাধরনগর এখানে তো অনেক স্টুডিও রয়েছে, ফিল্মের শুটিং হয় এখানে। আরে শ্রেয়া, আচ্ছা এখন তোমার শরীর কেমন আছে? আমি ঠিক আছি স্যার, থ্যাংক ইউ। শ্রেয়া, চাইলে তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারো, ততক্ষণ আমরা এসব খোঁজ নিচ্ছি। না স্যার, যতক্ষণ দয়া স্যার আর এসিপি স্যারের খোঁজ পাওয়া যাচ্ছে না, আমার শান্তি হবে না। ওকে, ঠিক আছে। মানে দয়া হয় বিদ্যাধরনগরে, না হলে চিত্রকূটনগরে আছে। ডক্টর প্রমোদ আপনাকে যেখানে নিয়ে গেছিল, আশপাশ থেকে সেখানে কি কোনো শব্দ আসছিল? আপনি কিছু শুনেছিলেন ওখানে? হ্যাঁ, একটা গান বারবার শোনা যাচ্ছিল। মানে বলতে চাই, প্রত্যেক আধ ঘন্টা পর ওই গানটাই শুনছিলাম। তার মানে আশেপাশে কোথাও ফিল্মের শুটিং চলছিল, মানে বিদ্যাধরনগর। বিদ্যাধরনগর, কারেক্ট। ফিল্মের সব স্টুডিও ওখানেই আছে। এটা খোঁজ নাও যে বিদ্যাধরনগরে কোন স্টুডিও আছে যেখানে এই গানটার শুটিং চলছিল। দেখো রে নয়ন মেলে
জগতের বাহার, জগতের বাহার। ওটো টো টো টো, সকাল হয়ে গেছে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ভালো বাবু, সোনা বাবু, ওঠো। কারা তোমরা? সিআইডি দের শত্রু আর অপরাধীদের বন্ধু। দেখো 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 কেমন করে ছটফট করছে, দেখো খাঁচায় বন্দি সিংহের মতন ছটফট 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 ছটফট। একবার শুধু শিকলটা খুলে দে, তারপর দেখ তোদের কি অবস্থা করি। না 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 না, আমরা কি মরতে চাই নাকি যে তোমার হাত খুলে দেবো? আরে আমরা তো শুধু এটা বলতে এসেছিলাম যে তোমার সাথে সাথে তোমার পুরো সিআইডি টিমের এবার সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ। অনেক দেখেছি তোদের মতন সিআইডির সর্বনাশ করার লোক। আজ তারা কোথায় আছে কেউ সেটা জানে না। তুমি আমাদের এতটা বোকা আর দুর্বল ভাবতে যেও না, কারণ আমাদের বস এত চালাক, এতটাই চালাক যে সিআইডির ছায়াও ওর কাছে পৌঁছাতে পারবে না। আমার কথা শোন, গিয়ে তোর বসকে বলে দে কাউন্ট ডাউন শুরু করে দেয় যেন ও বাঁচবে না আর, বাঁচবে না আর ও। কি ব্যাপার তোমাদের ভাই, তোমাদের এই সিআইডি অফিসারদের এই ব্যাপারটা আমার দারুণ ভালো লাগে। মৃত্যুর মুখে বসেও ডায়লগ মারতে ছাড়ো না তোমরা। দয়া, তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। গুড বাই। সেদিন দেখা হয়েছিল গানটার শুটিং এই স্টুডিওতেই চলছিল, তাই তো? হ্যাঁ স্যার, এটাই সেটা, বিরাট স্টুডিও। দয়াকে এখানেই হয়তো কোথাও রেখেছে। এত রক্ত? তার মানে স্যার, দয়া স্যার এখানেই ছিলেন? এই শিকল দিয়ে বেঁধে রেখেছিল আমার বন্ধু দয়াকে। একবার যদি আমি এদের পাই না। স্যার, এই চায়ের কাপটা পেলাম, চা এখনো গরম রয়েছে। যা গরম আছে তার মানে হলো ওরা এখান থেকে বেশি দূর যায়নি। স্যার, মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। সরে যান, সরে যান প্লিজ, সরে যান, সাইড দিন। আমরা সিআইডি থেকে এসেছি। স্যার দেখুন না, কেউ ঋতুকে খুন করে ফেলেছে। কি করে হলো এইসব? বলতে পারবো না স্যার, আমরা সবাই শুটিং এ ব্যস্ত ছিলাম তো তো হঠাৎ গুলি চালাবার আওয়াজ পেলাম, আর এখানে এসে দেখলাম এই মরে আছে। কতক্ষণ আগে চলেছিল গুলি? স্যার এই ধরুন আধ ঘন্টা আগে। স্যার আমরা লোকাল পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি স্যার। ঠিক আছে, আপনারা একটু এখান থেকে পিছিয়ে যান একটু। গুলি বেরিয়ে গেছে মাথা থেকে। গুলি লাগা 2 সেকেন্ডের মধ্যেই বেচারি মারা গেছে। গুলি লাগার পরেই এফোড় ওপড় হয়ে গেছে। একটু চেক করো আশেপাশে, দেখো গুলি এই ডিরেকশনে কোথাও পাও কিনা। এই বেচারি এইভাবে এখানে বসেছিল, পিছন থেকে কেউ গুলি করলো আর এইভাবে উল্টে পড়ে যায়। আর এই আঘাত, এটা আবার কি ব্যাপার?
উইক পড়েছিল মেয়েটা? স্যার, হ্যাঁ পুরবি, গুলি পেয়ে গেছি। রাইফেলের গুলি মনে হচ্ছে। রেখে দাও এটাকে। আচ্ছা, কি উইক পড়তো? একদমই না স্যার, ও আসলে আমার হেয়ার ড্রেসার ছিল, আর আমার উইগস আর সব কিছু ওই রাখতো। যে উইগটা ও পড়েছে না, সেটা আমার নেক্সট সিনের জন্য লাগতো। ঋতু আপনার উইক পড়েছিল? হ্যাঁ স্যার। সুশান্ত, বুঝতে পারলে? যখন ঋতুকে গুলি করা হয় তখন খুনি ওর মুখটা দেখেনি, গুলি পিছন থেকে চালিয়েছিল। আর যখন ঋতুর গুলিটা লেগেছিল তখন ওনার উইক পড়েছিল। মানে গুলিতে ঋতুর নয়, আপনার নাম লেখা ছিল। কি? হ্যাঁ, আপনাকে কেউ মারতে চায়। এই দেখো, 0.33 ক্যালিবারের বুলেট এটা, যেটা দিয়ে ঋতুকে মারা হয়েছে, যেটা শুধুমাত্র স্নাইপার রাইফেল দিয়েই ছোঁড়া যায়। তাহলে সালুকে স্যার, ওর মাথাতে দুটো লাল রঙের চিহ্ন কিসে? এই লাল চিহ্ন দুটো এন্ট্রি আর এক্সিট উন্ড। ঋতুর মাথার মধ্যে গুলি এই দিক দিয়ে ঢুকেছে আর এইখান দিয়ে বেরিয়ে গেছে। এই এক্সিট বোন এন্ট্রি বোন থেকে প্রায় হাফ ইঞ্চি নিচে, মানে গুলি উপর থেকে নিচে চালানো হয়েছিল। আগে হ্যাঁ, গুলিটা ঋতুর মাথায় এইখান দিয়ে ঢুকেছিল আর এইখান দিয়ে বেরিয়ে এসে সোজা ভ্যানিটি ভ্যানের ফুটবোর্ডে এসে আটকে গেছে। আর আমাদের ক্যালকুলেশনের হিসেবে গুলিটা চালানো হয়েছে এদিক থেকে, এইভাবে। গুলিটা প্রায় 2-3 তলার ওপর থেকে ছোঁড়া হয়েছে। অনেক কিছু জানতে পেরে গেছেন স্যার আপনি। হ্যাঁ, ঋতুর কেসে তো আমি অনেকটাই জানতে পেরে গেছি। যদি আমি এইটা জানতে পারতাম যে দয়া আর আমার অন্যান্য অফিসারদের মধ্যে কি হয়েছিল, কিন্তু আফসোস, যে লোকটি এই কথাটা বলতে পারত সে বলতেই চাইছে না। আপনি কি বলতে চাইছেন যে আমি কি বলছি না? মনে থাকলে তো বলবো। আপনি সবসময় আমার বিরুদ্ধে বাজে অভিযোগ করেন। না অভিজিৎ, সালুকে কারোর ওপর কখনো বাজে অভিযোগ করে না। ডক্টর সালুকে প্লিজ, আপনি কি প্লিজ? প্লিজ স্যার, সালুকে স্যার প্লিজ, আমরা কি এখন শুধুমাত্র ঋতুর কেসটা নিয়ে কথা বলতে পারি? ঋতুর কেসে আমি যতটা জানতে পেরেছি আমি সবটাই বলে দিয়েছি। ব্যাস, এখন আমার অপেক্ষা শুধুমাত্র একটা প্রমাণের জন্য, যা দিয়ে আমি জানতে পারবো দয়ার সঙ্গে কি ঘটেছিল। That's it. দেখলে, এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে শার্প শুটার। স্যার আমি বলছি না, শেষ এক সপ্তাহ এখানে কোনো শুটিং হয়নি, তাই এখানে কারো আসার প্রশ্নই ওঠে না। মানে গত এক সপ্তাহ ধরে তুমি ছাড়া এই স্টুডিওতে আর কেউ আসেনি? আগে না স্যার। তার মানে গুলি তুমি চালিয়েছো? আমি গুলি কি করে চালাবো? আমার তো দীপাবলির বাজিতেও ভয় লাগে। তাহলে ভালো করে ভেবে উত্তর দাও। কেউ না কেউ তো গিয়েছিল সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ স্যার, একজন প্লাম্বার এসেছিল ওই পাইপ ঠিক করতে। সেকেন্ড ফ্লোরে? হ্যাঁ স্যার। নিয়ে চলো সেখানে, চলো। কোন দিকে? এই দিকে। এখান থেকে ঋতু ওখানে ছিল আর শার্প শুটার গুলি সম্ভবত এখান থেকেই চালিয়েছে।
স্যার স্যার লাবণ্যকে গুলি করা হয়েছিল, এই হলো ওই গুলিটার শেল। তুমি স্যার স্যার এতে আমার কোনো দোষ নেই স্যার। স্যার প্লিজ আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবেন না, আমার চাকরি চলে যাবে, প্লিজ প্লিজ। ভয় পেও না। আচ্ছা আমাকে এটা বলো, ওই প্লাম্বারের মুখটা দেখেছিলে তুমি? স্কেচ বানাতে পারবে? স্যার আসলে কি বলুন তো, আমি না চশমা ছাড়া কিছু দেখতে পাই না। আর ও যখন এসেছিল তখন আমার চশমা কোথাও হারিয়ে গিয়েছিল, আর আমি চশমাটাই খুঁজছিলাম। এই লাবণ্যর কোনো না কোনো শত্রু তো নিশ্চয়ই আছে, নইলে কেউ ওকে মারার চেষ্টা কেন করবে? এই লাবণ্য টিকুজি বের করেছি স্যার, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হ্যাঁ স্যার, ফ্লপ হচ্ছিল ওর সব ফিল্ম। তাহলে এরকমও হতে পারে না যে অন্য কোনো অভিনেত্রী হিংসা বা ঈর্ষার কারণে ওকে মারার চেষ্টা করে থাকবে। লাবণ্য খুব বড় লোক নয় যে টাকা পয়সার জন্য ওর উপরে কেউ হামলা করবে। স্যার হতে পারে সত্যি এই গুলিটা ঋতুর উপরে চালানো হয়েছে, লাবণ্যের উপর নয়। আচ্ছা তোমরা কি ঋতুর ব্যাপারে ইনফরমেশন বের করেছো? হ্যাঁ স্যার, ঋতুরও কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। এমন কোনো না কোনো ব্যাপার আছে যা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না। এই লাবণ্যের যে আর্টিকেলগুলো আমরা পেয়েছি এর মধ্যে কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আমরা পাবো যার সঙ্গে কেসের কোনো না কোনো সম্পর্ক আছে। স্যার স্যার এটা 3 দিন পুরনো পেপার। এতে নিউজ আছে যে লাবণ্য জিনিসপত্র চুরি হয়েছিল ব্লু ইভ রিসর্ট থেকে। লাবণ্যের জিনিসপত্র চুরি হয়েছিল ব্লু ইভ রিসর্ট থেকে? এটাই রুম স্যার। এই ঘর থেকেই আপনার জিনিসপত্র চুরি হয়েছিল? একদমই তাই স্যার, কিন্তু খুব একটা দরকারি জিনিস ছিল না, এই এমনি 1,500-2,000 টাকা আর নকল জুয়েলারি। আর পুলিশ কোনো সূত্র পায়নি এখান থেকে? না স্যার। কিন্তু চোর এখানে আসলো কি করে? জানলা দিয়ে, এসির জায়গা দিয়ে নাকি? স্যার দরজা থেকে এসেছিল। পুলিশের কথা অনুযায়ী ও চাবির ব্যবহার করেছিল ঘরটা খুলতে। আর এই ঘরের চাবিটা কার কার কাছে ছিল? একটা আমার কাছে আর একটা এদের কাছে। ও মানে হোটেলের কোনো ভেতরের লোকের কাজও হতে পারে। ম্যাডাম আপনি এসব কি বলছেন? 15 বছর পুরনো আমাদের হোটেল। আমরা খুব সৎভাবে কাজ করে এখানে গুডউইল বানিয়েছি, আর আমাদের হোটেলের কোনো লোক এটা করতে পারে না। হয় এই কাজটা কোনো হোটেলের ভেতরের লোকই করেছে, অথবা কোনো বাইরের লোক এই চাবি চুরি করে চাবির ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে। আর এই দুটো সিচুয়েশনেই তোমাদের হোটেল দায়ী, বুঝলে কিছু? ছেড়ে দিন না স্যার, এই ছোটখাটো চুরির জন্য কেন ওদের ডিস্টার্ব করছেন? লাবণ্য দেবী, এই জিজ্ঞাসাবাদ আমরা আপনার জিনিসপত্রের জন্য করছি না, বরং এটা তাকে ধরার জন্য করছি যে আপনাকে মারতে চাইছে। কারণ আমাদের মনে হয় যে এই চুরির সম্পর্কের সাথে আপনার উপর প্রাণঘাতী হামলার সাথে থেকে থাকতে পারে। সেই কারণে একটু ঠিক করে মনে করে বলুন, আর কোনো বিশেষ জিনিস বা কোনো দামি জিনিস যেটা চুরি হয়েছে? হ্যাঁ, আমার তো না, কিন্তু আমার হেয়ার ড্রেসার ঋতুর জিনিস চুরি হয়েছিল। আর তারপর ওর হঠাৎ করে মুড অফ হয়ে গেছিল আর ও খুব কাঁদছিল। এমন কি জিনিস চুরি হয়েছিল ওর? একটা অদ্ভুত শোপিস ছিল। শোপিস? হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম ভেবে যে একটা শোপিসের জন্য এত ভেঙে পড়ার কি আছে। আর আমি ওকে বলেও ছিলাম যে আমি ওকে একটা নতুন শোপিস এনে দেবো, কিন্তু হয়তো ওই শোপিসটা ওর জন্য খুব দামি ছিল। খুব দামি শোপিস ছিল? না না, ওই ট্রিপোলিয়াম বাজারে যে চাইনিজ শোপিসের দোকানগুলো আছে না, সেখান থেকেই নিয়েছিল। ওই হবে 700-800 টাকার মতো। ত্রিপোলিয়া বাজারে চাইনিজ জিনিসপত্রের দোকান? সিআইডি। সিআইডি? একটা খুনের ব্যাপারে আপনার থেকে কিছু জানতে চাই। খুন? কার খুন হলো আবার? এর নাম ঋতু, ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেয়ার ড্রেসারের কাজ করে। কিছু মনে পড়লো? আমি তো একে কোনোদিন দেখিনি। গত শনিবারে আপনার দোকানে এসেছিল।
ও একটা মূর্তি কিনেছিল। এই অনেকটা এরকম ছিল। শনিবার তো আমি ছুটিতে ছিলাম। হ্যাঁ, সুশান্ত দোকানটা দেখছিল। কি সুশান্ত, তুমি দেখেছো মেয়েটাকে? হতে পারে এখানে এসেছিলেন। শনিবারের দিনটা খুব বিজি দিন থাকে, অনেক লোক আসে। কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমাকে এই মূর্তিটা দেখাও তো। ওই মূর্তিটাও। এরকম আর কটা পিস আছে আপনার দোকানে? এই 15-20টা হবে। কি সুশান্ত? হ্যাঁ, ওখানে ওই দুটো বক্সে ক্রস চিহ্ন দেওয়া কেন? আরে আরে ওটা তো ডিফেক্টিভ পিস, এগুলো ফ্যাক্টরিতে রিটার্ন যাবে, আপনার কোনো কাজে আসবে না। সেটা এক্ষুনি জানতে পারা যাবে। দেখাও ওটাকে, দেখাও। তো এসব ড্রাগসের ব্যাপার। ঋতু কেউ এরকমই শপিস বেঁচেছিলে? সুশান্ত, তুমি আমার দোকানে থেকে ড্রাগসের কারবার করতে? এবার বন্ধ করো এই নাটকটা। অ্যারেস্ট করো এই দুজনকে। আসুন, পরে দেখছি। শুনুন স্যার, চল, তোকে বোঝাচ্ছি, চল স্যার আমি কিছু করিনি স্যার। চল। সুশান্ত, কে করলো এটা? বলো সুশান্ত, উত্তর দাও। হ্যাঁ বলো, বলো সুশান্ত, কে করলো এটা? সুশান্ত, হি ইজ ডেড। স্যার এটুকু তো নিশ্চিত, ঋতুর মৃত্যুর সম্পর্ক এই ড্রাগ স্মাগলিং এর সঙ্গে রয়েছে। হ্যাঁ পুরবী, কিন্তু এই ড্রাগসের র্যাকেটের পিছনে কারা আছে?
কি ব্যাপার স্যার, এত আর্জেন্ট ডাকলেন? জয়, তোমার জীবনে ঝুঁকি আছে। তোমাদের মতন অফিসারদের ব্যাপারে ওরা জেনে গেছে, আর ওরা একের পর এক মেরে ফেলছে। এটা কি করে হতে পারে স্যার? আমাদের ব্যাপারে কে কাকে কি বলবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সেটারই তো খোঁজ নিতে হবে। তুমি একটা কাজ করো, এটার মধ্যে ভোপাল যাওয়ার টিকিট আর 10,000 টাকা রয়েছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। জয়, জয়, কি হয়েছে? জয়, জয়, মাই গড, আরো একজন আন্ডার কভার কপ মারা গেল, আরো একজন সিআইডি অফিসার মারা গেল, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। ক্রাইম স্পটের ব্যালিস্টিক রিপোর্ট এসে গেছে। প্রথম গুলিটা চলে কালুর ওপর, অভিজিতের বন্দুক থেকে। দ্বিতীয় গুলিটা চালানো হয়েছিল ভিকুর ওপর, দয়ার বন্দুক থেকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্ট, সেই রিপোর্ট যার জন্য এদের সবাইকে বাইরে যেতে বলেছিলাম। দয়া স্যারের ফোনটা কেন লাগছে না? শ্রেয়া, দয়া স্যারও ঠিক ফিরে আসবেন যেরকম অভিজিৎ স্যার এসেছেন। স্যার কিভাবে ফিরে আসবেন? আমরা তো এটাও জানি না যে দয়া স্যার কোথায় আছেন। স্যার, নাইবা দয়া স্যারের খোঁজ পাওয়া যাচ্ছে, নাইবা এসিপি স্যারের। শ্রেয়া ওনারা সিআইডি অফিসার, এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। যেখানেই থাকুক না কেন নিশ্চয়ই ভালো থাকবেন ওনারা। স্যার, আপনি এমনটা কিভাবে বলতে পারেন? আপনি রক্ত দেখেছিলেন তো? কতটা রক্ত পড়েছিল বলুন তো ওখানে? আর ওই গুলিটা, যে গুলিটা দয়া স্যারের শরীর থেকে বেরিয়েছিল। হ্যাঁ শ্রেয়া, আমি সবকিছু দেখেছি, কিন্তু তার মানে এটা তো নয় যে সিআইডি অফিসাররা মারা যান না। স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, কাল থেকে আপনাকে ফোনে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। এমন একটা টপ সিক্রেট কাজ ছিল, কাউকে বলতে পারিনি, এমনকি তোমাদেরও নয়। স্যার, কি? স্যার, দয়া স্যারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দয়া স্যারের কোনো খোঁজ পাচ্ছ না মানে? স্যার, দয়া স্যার নিখোঁজ। কিন্তু গেল কোথায় ও? জানি না স্যার, ওনার ফোনটাও লাগছে না। আর ওনার গায়ে গুলিও লেগেছে। দয়ার গায়ে গুলি লেগেছে? এক মিনিট, এই ব্যাপারটা তোমরা জানলে কি করে? স্যার, সালুকে স্যার বলছিলেন যে দয়া স্যারের বডি থেকে একটা ডক্টর গুলি বের করেছেন আর চুপ করে নিয়ে এসে ওনাকে দিয়েছেন। দয়ার বডি থেকে গুলি বের করে সেটা শালুকে পাঠানো হয়েছে? অভিজিৎ, অভিজিৎ কোথায়? স্যার, অভিজিৎ স্যারও নিখোঁজ ছিলেন, 3 ঘন্টা আগেই ফিরে এসেছেন। আর তার থেকে বড় কথা স্যার, অভিজিৎ স্যারের প্যান্টে দয়া স্যারের রক্ত লেগেছিল। অভিজিৎ নিখোঁজ? 3 ঘন্টা আগে ও ফিরে এসেছিল, আর ওর প্যান্টের ওপর দয়ার রক্ত লেগে আছে? আর ওনার কিছুই মনে নেই স্যার। আর ওর কিছু মনে নেই? সেই একই ব্যাপার, সেই একই ব্যাপার। অভিজিৎ যখনই কোনো মুশকিলে পড়ে ওর স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। এসব কি হচ্ছে সিআইডির মধ্যে? আমাদের তিনজন আন্ডার কভার অফিসার মারা গেছে। ওই অফিসারদের ব্যাপারে আমি ছাড়া আর কেউ কিচ্ছু জানতো না, কিন্তু ওদের নাম বাইরে ফ্ল্যাশ হয়ে গেছে। কিভাবে? স্যার, এই কথাটা যদি শুধু আপনি জানতেন তাহলে। সেটাই তো বলছি আমি সচিন, সেটাই তো বুঝে উঠতে পারছি না এসব কি করে হলো, কিভাবে হলো। এটার একটাই মানে দাঁড়ায় সচিন, আমাদের মধ্যেই কেউ একজন আছে যে আমাদের সঙ্গে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে। একজন বেইমান আছে। আর স্যার, একটা কথা আরো, একজন হেয়ার ড্রেসার খুন হয়ে গেছে স্যার। হেয়ার ড্রেসার? হ্যাঁ স্যার, শুটিং চলাকালীন ওকে খুন করা হয়েছে। স্যার, মনে হচ্ছে এই খুনটা ড্রাগসের কারণে হয়েছে। আর স্যার, তদন্ত করতে করতে একটা লোক পর্যন্ত পৌঁছেছি,
কিন্তু শেষে ও মারা যায়। আর স্যার ওর পকেট থেকে আমরা এই কাগজটা পেয়েছি। স্যার এটার উপরে কিছু নাম্বার লেখা রয়েছে। 1856372459 1835672345। আমার মনে হয় সচিন, এটা কোনো টেলিফোন বা মোবাইলের নাম্বার নয়। এই নাম্বারটা অন্য কিছু। এই নাম্বারটা অন্য কিছুরই হবে। কিন্তু কি, কিসের নাম্বার হতে পারে এটা? ক্রাইম স্পটের ব্যালিস্টিক রিপোর্ট এসে গেছে। প্রথম গুলিটা চলে কালুর ওপর, অভিজিতের বন্দুক থেকে। দ্বিতীয় গুলিটা চালানো হয়েছিল ভিকুর ওপর, দয়ার বন্দুক থেকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্ট, সেই রিপোর্ট যার জন্য এদের সবাইকে বাইরে যেতে বলেছিলাম। হ্যাঁ সালুকে। আরে এরা তো সব তোমার সঙ্গেই আছে। তোমার অফিসাররা তো তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল। আমি কোথায় গিয়েছিলাম ওরা জানে। এবার তুমি বলো, এমন কোন কথা আছে যেটা ফোনে বলতে পারোনি? প্রদ্যুমন, এই কথাটা আমরা দুজন আলাদা বলতে পারি না। কেন? এমন কি কথা আছে যে এদের সামনে তুমি বলতে পারছো না? বলতে পারি, কিন্তু ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি যে যে লোকটাকে এরা হিরো মনে করে, যারা তার মতো হতে চেষ্টা করে, স্বপ্ন দেখে, যাতে ও নিজে এই লোকেদের দৃষ্টিতে পড়ে না যায়। এসব ঘুরিয়ে ফিরিয়ে কথা বন্ধ করো সালুকে। পরিষ্কার করে বলো, আর সবার সামনে বলো। ঠিক আছে, পরিষ্কার করে বলছি, আর আমি সবার সামনে বলছি। কিন্তু যেটা আমি বলবো সেটা শুনে কেউ যেন মনে করো না যে আমি কারোর ওপর বদলা নিচ্ছি বা কারোর সঙ্গে শত্রুতা করছি। ক্রাইম স্পটের ব্যালিস্টিক রিপোর্ট এসে গেছে। কি লেখা আছে রিপোর্টে? প্রথম গুলিটা চলে কালুর ওপর, অভিজিতের বন্দুক থেকে। আমাদের আন্ডার কভার কপের উপরে? আগে হ্যাঁ, শুধু তাই নয়, দ্বিতীয় গুলিটা চালানো হয়েছিল ভিকুর ওপর, দয়ার বন্দুক থেকে। না, এরকম হতে পারে না। অভিজিৎ স্যার আর দয়া স্যার ভিকু আর কালুকে এইভাবে চেয়ারে বেঁধে রেখে গুলি চালাতে পারে না স্যার। ফ্রেডে, ব্যালিস্টিক রিপোর্ট কখনো মিথ্যে কথা বলে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্ট, সেই রিপোর্ট যার জন্য এদের সবাইকে বাইরে যেতে বলেছিলাম। অভিজিতের ফোন। অভিজিৎ, কোথায় তুমি? এখন এই মুহূর্তে ফরেন্সিক ল্যাবে তুমি চলে এসো। ফরেন্সিক ল্যাবে? কেন স্যার, কি হয়েছে? অভিজিৎ, তুমি কাল্লুকে গুলি চালিয়েছো? কাল্লুকে গুলি আমি? আর স্যার, ওকে আমি কেন গুলি করতে যাব? অভিজিৎ, তুমি এই মুহূর্তে ফরেন্সিক ল্যাবে চলে এসো, এন্ড দ্যাটস অ্যান অর্ডার। স্যার, এই কথাটা শুনে আপনি যতটা অবাক হয়েছেন ততটা আমিও অবাক হয়েছি। আর যতক্ষণ আমি এটা না জানছি যে ওই রাতে কি হয়েছিল, আমি আসবো না। তাহলে কি তুমি আমার বিরুদ্ধে যাবে? স্যার, আমি আপনার বিরুদ্ধে যাচ্ছি না স্যার। আমি সেটাই করছি যেটা আপনি আমাদের শিখিয়েছিলেন, সিআইডির ডিউটি স্যার। অভিজিৎ, ও না করে দিল। আপনার অনেস্ট, ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট অফিসার আপনার অর্ডার ক্যারি আউট করতে না করে দিল এসিপি সাহেব। আমি জানতাম প্রদ্যুমন, এই অভিজিৎ একদিন না একদিন পুরো সিআইডি টিমের জন্য সেই মাছি প্রমাণিত হবে যে সমস্ত পুকুরটাকে নষ্ট করে দেয়। এই অভিজিতের কারণে আমাদের পুরো সিআইডি টিমের বদনাম হয়ে যাচ্ছে। কলঙ্ক একটা। এই অভিজিৎ সিআইডি টিমের একটা বড় বোঝা, একটা কলঙ্ক। অনেক হয়েছে স্যার, বন্ধ করুন এসব। আর কি উল্টোপাল্টা বলবেন ওর নামে? আমি বন্ধ করব? আমি তো বন্ধ করে দেবো সারিকা, কিন্তু এই রিপোর্ট, এইটার কি করবে? এইটা চুপ করে থাকবে না সারিকা। এইটা সত্যি কথা বলবে বস। জানো এই রিপোর্টে কি আছে? কি আছে ওই রিপোর্টে? দয়ার উপর গুলি কে চালিয়েছে, কে মেরেছে সালুকে, কে করেছে গুলিটা? প্রদ্যুমন,
দয়ার ওপর গুলি তোমার অনেস্ট, ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট অফিসার অভিজিৎ চালিয়েছে। কি? দয়া অভিজিতের গুলির শিকার হয়েছে প্রদ্যুম্ন। অভিজিৎ গুলি চালিয়েছে দয়ার ওপর। অভিজিৎ? হ্যাঁ, অভিজিৎ। অভিজিৎ দয়াকে গুলি করেছে? জ্যাকলিন একটু পাখাটা চালিয়ে দাও। ওকে বস। देख क्या रही है? खा ले, 10 दिन से नहीं खाया। खा ले नहीं तो मारूंगा। আরে টিভিটা নিজে থেকে কি করে চলতে লাগলো? এগুলো এগুলো কি হচ্ছে? কিছু না কিছু আছে এখানে, কোনো না কোনো গন্ডগোল আছে এখানে। জ্যাকলিন দরজা খোলো। বস, আমি সমস্ত দরজাগুলো লক করে দিয়েছি। ল্যাপটপ 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 এটা অন হচ্ছে না কেন? হ্যালো। মেরে ফেলবো বস, না আমি তোমাকে মেরে না, ফেলবো। জ্যাকলিন আমাকে বেরো না। কি করি এখন? এই জল। জল পড়েছে, তার ঝুলছে, এটাতেই খুন হয়েছে। অভিজিৎ, ইলেকট্রিক শকের কারণেই এর মৃত্যু হয়েছে, আর তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। বিজয়ের ভাই না তুমি? হ্যাঁ স্যার। স্যার, বডির মধ্যে না আঘাতের কোনো চিহ্ন আছে আর না অন্য কিছু রয়েছে। পঙ্কজ, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এটা কোনো দুর্ঘটনা না স্যার, আমার দাদাকে মার্ডার করা হয়েছে। দেখুন, এত জোর দিয়ে আপনি কি করে বলছেন যে আপনার দাদার মৃত্যু স্বাভাবিক নয়? আপনি কাউকে সন্দেহ করেন? কে করতে পারে এটা? স্যার, দাদার একটা শত্রু না, হাজার শত্রু ছিল। এতগুলো শত্রু? স্যার, এই কাঁচের টুকরো, এই সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে মনে হচ্ছে কেউ জোর করে এই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আচ্ছা নিধি দেবী, এই বিজয়ের শত্রুতা কার সাথে ছিল? বিজয় ফ্যাক্টরি শ্রমিকরাই। বেশ কয়েকদিন ধরে ওরা খুব রেগেছিল। ওই শ্রমিকরাই কিন্তু বেশ কয়েকবার ওকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু আপনাদের বাড়িতে কি করে ঢুকবে যেখানে চারদিকে সিকিউরিটি, অ্যালার্ম সিস্টেম আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? ইয়েস স্যার, ইটস আ স্মার্ট হোম। ও হ্যাঁ স্যার, ইনি বলেছিলেন এখানে হিটিং, এসি, লাইটিং, ভেন্টিলেশন সবকিছু রিমোটে চলে। আচ্ছা, তাহলে তো ম্যাডাম আরও একটা প্রশ্ন ওঠে যে এত সিকিউরিটি ঘেরা একটা হাইটেক বাড়িতে, এই স্মার্ট হাউসে কেউ জোর করে ঢুকে গেল কি করে? জানি না স্যার। নিধি দেবী,
আপনাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখতে চাই। বিজয় তো পালাচ্ছে, বাঁচার চেষ্টা করছে, কিন্তু কার ভয়ে দৌড়চ্ছে দেখতেই তো পাচ্ছি না স্যার। স্যার, কোনো অদৃশ্য শক্তি নয় তো? পঙ্কজ, এই চিন্তাভাবনাটা ভুল করেও দ্বিতীয়বার নিজের মাথায় এনো না, না হলে এসিপি স্যার তোমাকে অদৃশ্য করে দেবে সিআইডি থেকে। নিশ্চয়ই ওই শ্রমিকরাই কিছু একটা করেছে। আমার স্বামীর মৃত্যুর জন্য ওরাই একমাত্র দায়ী। যে কয়জন শ্রমিক আছে প্রত্যেকের অ্যাড্রেস আমাদের চাই। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এগুলো কিন্তু ভালো হচ্ছে না স্যার। স্যার, আমরা গরিব শ্রমিক ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে আপনারা আমাদের খুনি বলবেন। এই দিকটা আসো। দেখো, আমরা কারোর ওপর কোনো দোষ চাপাচ্ছি না, আমরা শুধুমাত্র সত্যিটা জানার চেষ্টা করছি। আর এটা কি সত্যি নয় যে আপনারা সবাই মিলে বিজয়কে প্রাণে মারার হুমকি দিয়েছেন? স্যার, এসব আপনাকে কে বললো? বিজয় বলেছে, সেই জন্য চুপ করে আর কোনো লাভ নেই। যেই এটা করেছে তাড়াতাড়ি স্বীকার করো, বুঝেছো? স্যার, আমি মানছি যে আমরা কয়েকবার রেগে গিয়ে এই রকমের হুমকি দিয়েছিলাম, কিন্তু বিজয় স্যারকে খুন করার ব্যাপারে আমাদের মধ্যে কেউ এটা ভাবতেই পারে না। হ্যাঁ স্যার, ও মারা গেলে আমাদের কি লাভ হতো? উল্টে তো এখন আমাদের লোকসান হয়ে গেল। 6 মাসের মাইনেটা যে বাকি আছে এবার কে দেবে? ও, তার মানে আপনারা বিজয়বাবুর ওপরে এই কারণেই রেগেছিলেন যে গত 6 মাস ধরে ও আপনাদের মাইনে দেয়নি? হ্যাঁ স্যার, বেশ কয়েক মাস ধরে আমরা ধার দেনা করেই সংসার চালাচ্ছিলাম। 2 মাস ধরে বাচ্চাদের স্কুলের ফিস জমা দিতে পারিনি। কালই বাচ্চাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এটা বলে, যদি স্কুলের ফিস না আনতে পারো তাহলে স্কুলে এসো না। আচ্ছা, এটা বলো যে এটাই শুধু কারণ ছিল এই বিজয়ের ওপরে, নাকি অন্য কোনো কারণ ছিল? স্যার, একটা কারণ এটাও ছিল যে স্যার আমাদের কাজ থেকে বের করে দিতে চেয়েছিলেন। সেটা কেন? কেননা স্যারের এটা মনে হয়েছিল যে মেশিন মানুষের থেকে ভালো কাজ করে আর এতে বেশি লাভও হয়ে থাকে। আচ্ছা, রেগে গিয়ে খুন করে দাওনি তো? না স্যার, ওনাকে খুন করে আমরা তো আমাদের টাকা পাবো না, উল্টে বউ বাচ্চাকে নিয়ে পথে বসতে হবে। কতজন মজুর এখানে কাজ হারিয়েছে? হ্যাঁ স্যার, 100-রও বেশি। 100-র ওপরে লোকের বাড়ির উনুন নিভে গেছে শুধুমাত্র এই বিজয়ের জন্যে। তার মানে 100 জনের মধ্যে যে কেউ হতে পারে যে বিজয়কে খুন করেছে। খোঁজ নিতে হবে সমস্ত মজুরদের ব্যাপারে, কে কে কোথায় ছিল কাল রাতে। হ্যাঁ প্যাট্রিক, কিছু জানতে পেরেছো শ্রমিকদের ব্যাপারে? কোথায় ছিল বিজয়ের খুনের সময়? স্যার, এখনো অবধি সব কটার খবর পাইনি স্যার, প্রসেস চলছে। স্যার, হ্যাঁ পুরবি? স্যার, এমন একটা কথা জানতে পেরেছি যেটার বিজয়ের মৃত্যুর সাথে যোগাযোগ থাকতে পারে। কি বলো তাড়াতাড়ি। স্যার, এই দেখুন, ধরে নিতে পারেন মৃত্যুর কিছুক্ষণ আগেই রাত 12:09 সময় বিজয় ওর অ্যাকাউন্ট থেকে কাউকে 50 কোটি ট্রান্সফার করেছিল। 50 কোটি টাকা? এত বড় অ্যামাউন্ট কার কার নামে ট্রান্সফার করা হয়েছে? পানামাতে কোনো অ্যাকাউন্ট আছে, কার এটা জানা নেই। খুনি নিশ্চয়ই এই ট্রানজাকশন জোর করে করিয়েছিল বিজয়কে প্রেসার দিয়ে। গত 6 মাস ধরে শ্রমিকদের মাইনে দেয়নি আর রাতারাতি 50 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে। আচ্ছা, ওই ওয়ার্কারদের মধ্যে কেউ নয় তো? না 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 পঙ্কজ, কোনো গরিব শ্রমিক এত সিকিউরিটি লাগানো বাড়িতে পানামার মতন ব্যাংকে মানি ট্রান্সফার করবে? না, এটা আমি বিশ্বাস করি না। স্যার, হতে পারে চেনাশোনা কেউ, মানে আশেপাশের কেউ, এমন কোনো শত্রু যে ভালো করে জানে যে বিজয়ের বাড়ির সিকিউরিটি কি করে ভাঙা যায়। কে হতে পারে? জ্যাকলিন, আরে প্রচন্ড গরম লাগছে তো, একটু এসি টেম্পারেচারটা 20 করে দাও তো। করে দিয়েছি বস, এখন রুমের টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস। নাইস। আর জ্যাকলিন, আমার আর একটা কাজ করো, রুমের লাইটটা একটু কমিয়ে দাও, আমি একটু আরাম করতে চাই। আরে জ্যাকলিন, আরে তোমার মনে আছে না কাল আমার দুবাইতে মিটিং আছে? ইয়েস বস, মিটিং এর
মৃত্যুতেই হয়ে গেছে। আচ্ছা এটা বলো তো কালকে দুবাইয়ের টেম্পারেচার কেমন থাকবে? এমনিতে তো কাল দুবাইয়ের টেম্পারেচার 21 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বস আপনার টেম্পারেচার কিন্তু বরফের থেকেও বেশি ঠান্ডা থাকবে। তার মানে বস মৃতদেহের টেম্পারেচার ঠান্ডাই থাকে। কি মনে হচ্ছে তোমার সফটওয়্যারের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এটা কি ধরনের মজা? এটা মজার কথা না বস, এটা সত্যিই হতে চলেছে। বস আপনার কোনো শেষ ইচ্ছে? চুপ করো, কি বাজে কথা বলছো? কে 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 বাইরে এসো। বস আমরা দুজন ছাড়া এখানে আর কেউই নেই। তাছাড়া আপনি আমার সঙ্গ পছন্দ করেন, তাই তো? আরে চুপ করো। কোনো লাভ নেই বস, আমি সমস্ত দরজা লক করে দিয়েছি। বস আপনি ভিতরে কেন চলে গেলেন? আসুন, বাইরে আসুন। কে তুমি? হ্যালো হ্যালো, আমি রাজেশ কুমার বলছি। আমাকে কেউ মেরে ফেলতে চাইছে। আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসুন প্লিজ। খোলো জ্যাকলিন, খোলো। বস দরজা তখনই খোলা হবে যখন আপনি আমার একটা কথা রাখবেন। বলো বলো তোমার কি চাই? কি চাই তোমার বলো। ঠিক আছে, আপনি আপনার ল্যাপটপটা অন করুন। ল্যাপটপ? হ্যাঁ 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 বলো। এবার ওটা স্ক্রিনে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। হ্যাঁ 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 নাম্বার দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ বলো। এবার এই অ্যাকাউন্ট নাম্বারে 50 কোটি টাকা ট্রান্সফার করুন। 50 কোটি? এতগুলো টাকা? 50 কোটি টাকা আপনার জীবনের থেকে বেশি কি? না 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 আমি দিয়ে দেবো। আমি তোমাকে 50 কোটি দিয়ে দিচ্ছি। ট্রান্সফার করে দিচ্ছি আমি। দেখো এই অ্যাকাউন্টে 50 কোটি টাকা আমি ট্রান্সফার করে দিয়েছি। দেখো এবার আমাকে যেতে দাও। ঠিক আছে বস, এবার আপনি যেতে পারেন। দরজা খোলা আছে। আরে আরে বাহ, দরজা খোলা আছে। বস আমি আপনাকে বোকা বানিয়েছি। ফোনের বিপরীতে আমি ছিলাম। আপনার সাহায্যের জন্য কেউ আসবে না। স্যার এই ঝাড়বাতির হুক তো একদম ঠিক আছে। স্যার এই দেখুন বেডরুমের সিসিটিভি ফুটেজ। মনে হচ্ছে কারো হাত থেকে বাঁচার জন্য ও ওই রুমে যায় আর ভিতর থেকে দরজাটা লক করে দেয়। একবারেই রাজেশের ওয়াইফের সঙ্গে কথা বলা যাক। এক্সকিউজ মি ম্যাম, এই রাজেশ ছাড়া ওই সিকিউরিটি কোড আর কে কে জানতো? রাজেশ ছাড়া এই কোডের ব্যাপারে আর কেউই জানতো না স্যার। এমনকি ও আমাকেও এই ব্যাপারে কোনোদিন কিছু বলেনি। স্যার এই খুনি কোড কি করে জানলো? ও ভেতরে এলো কি করে? এক মিনিট, এটা তো ঠিক সেই রকমই যেটা বিজয়ের ঘরে ছিল। রাজেশের মডার্ন টেকনোলজির উপর খুব শখ ছিল। মেশিন গ্যাজেট সবকিছুতেই সব সময় ও আপ টু ডেট থাকতো। এই বাড়িটাকে স্মার্ট হোমে পরিণত করেছিল ও। প্রত্যেকটা মেশিনকেই ওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন অপারেট করতে জানতো। তার মানে আরো একটা কমন ব্যাপার আছে বিজয় আর রাজেশের মধ্যে,
যেটা হলো টেকনোলজি। আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে রাজেশ এই ব্যাপারটাকে সমর্থন করে যে মেশিন অফিস আর ফ্যাক্টরি থেকে মানুষকে রিপ্লেস করে দেবে। আর মজুরদের ক্ষোভটাও এই বিষয় নিয়েই ছিল, বিজয়ের উপর। ম্যাডাম, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট জানিয়েছে যে রাজেশ স্যার অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা কোথাও উধাও হয়ে গেছে। এক মিনিট, ওই 50 কোটি টাকা কোথায় গিয়েছিল? মানে কোনো পানামার অ্যাকাউন্টে? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? এবার তো মনে হচ্ছে যে বিজয় আর রাজেশের খুনি একজনই, যে বড় লোকেদের টার্গেট বানাচ্ছে। ওকে যদি এখনই না ধরা যায় তাহলে হয়তো অনেকগুলো খুন হবে। চলো রঘুকে গিয়ে এটা বলি। চলো, চলে এসো, চলে এসো। আরে রঘুদা, দরজা খোলো! আরে রঘুদা, দরজা খোলো! রঘুদা, দরজা খোলো! রঘু ভাই! আরে রঘুদা, তাড়াতাড়ি তুমি এদিকে আসো না একবার। আরে কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। আরে মোবাইল চেক করো তোমার। মেসেজ মেসেজ পড়ো, মেসেজ। আরে কোনো বিপদ নয়, টাকা পেয়ে গেছি আমরা, টাকা। মানে? আরে মোবাইলটা চেক করো তোমার। 10 লাখ টাকা এসেছে আমার অ্যাকাউন্টে, কিন্তু কোথা থেকে? এই যে আমার অ্যাকাউন্টে কেউ 10 লাখ টাকা দিয়েছে। শুধু তোমার অ্যাকাউন্টেই নয় দাদা, আমাদের সবার অ্যাকাউন্টেই 10 লাখ টাকা ঢুকেছে। 10 লাখ! রঘুদা, আমরা তো বড় লোক হয়ে গেলাম। এবার না জীবনের সব স্বপ্ন পূরণ করব আমরা। আমি তো ঠিক করেই নিয়েছি দাদা, একটা দামি গাড়ি কিনবো। আমি আমার বউকে নিয়ে বিদেশে যেতে চাই। ব্যাস। এক মিনিট, অত লাফানোর মতো কিছু হয়নি। এতগুলো টাকা আমাদের অ্যাকাউন্টে এলো কি করে? আরে কি যায় আসে, যেখান থেকে হোক এসেছে। আমার ব্যাপারটা সুবিধে লাগছে না। আমার মনে হয় যে সিআইডি কে ফোন করা উচিত। কথায় আছে না, ওপরওয়ালা যখনই দেয় 2 হাত ভরে দেয়। এমনটাই হয়েছে বারোলিয়ায় অবস্থিত বস্তিতে থাকা কিছু শ্রমিকদের সাথে। গতকাল পর্যন্ত যেখানে এদের কাছে খাওয়ার জন্য কিছুই ছিল না, কিন্তু আজ সেই শ্রমিকদের অ্যাকাউন্টেই কোনো এক ভালো মানুষ 10 লাখ টাকা পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু টাকাটা কোথা থেকে এসেছে, কে দিয়েছে, সেটা এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। এবার আমরা চোখ রাখবো পরবর্তী বিশেষ খবরে। স্যার, সব টাকাটাই শ্রমিকদের কাছে পানামা অ্যাকাউন্টটা থেকেই এসেছে। যা বাবা, 10 লক্ষ টাকা! সে যেই হোক, সে প্রথমে বিজয় আর রাজেশকে খুন করেছে, আর তারপরে ওদেরই টাকা, মানে বিজয় আর রাজেশের টাকা গরিবদের কাছে বিলিয়ে দিয়েছে। কিন্তু স্যার, এই যেই হোক, এই উদারমনস্ক খুনি এইরকম টাইট সিকিউরিটির বাড়িতে ঢুকলো কি করে? দয়া, তুমি একটা ব্যাপার নোটিস করেছো? এই বিজয় আর রাজেশ দুজনেরই টাইট সিকিউরিটিতে ঘেরা বাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চলতো। আর দুজনের বাড়িতেই একই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ছিল, জ্যাকলিন। হ্যাঁ স্যার, তো হতে পারে যে এই ধূর্ত খুনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হ্যাক করেছিল আর এই জ্যাকলিনকে ওর মালিকের বিরুদ্ধে প্রোগ্রাম করেছিল। হতে পারে। আচ্ছা, ওই জ্যাকলিন আর ওই সফটওয়্যার কোন কোম্পানির? স্যার, খুব বিখ্যাত কোম্পানি বিওটি টেকনোলজিসের মালিক মিস্টার অরবিন্দ। এই জ্যাকলিন উনিই বের করেছেন। আই সি। তাহলে ওই জ্যাকলিনের পিছনে অরবিন্দ আছে। অরবিন্দ। এরপরে কোনো এক্সকিউজ কিন্তু আমি শুনবো না। প্লিজ তোমরা কাজের প্রতি সিরিয়াস হও। মিস্টার অরবিন্দ। হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি, আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। সরি, এই সময় আমি একটু বিজি আছি। কালকে সন্ধেবেলা আপনারা আসুন। মিস্টার অরবিন্দ, বেশি ওভার স্মার্ট হওয়ার একদমই চেষ্টা করবেন না। দুটো খুন হয়েছে। ভাগ্য ভালো যে আমরা এখানে কথা বলতে এসেছি।
এরপর জিজ্ঞাসাবাদ কিন্তু সিআইডি ব্যুরোতেও হতে পারে, কথাটা বুঝতে পারলেন? আপনারা আসুন না, বসুন না। কি নেবেন, চা কফি? এই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও চা কফি নিয়ে ভার্চুয়াল এসো। অ্যাসিস্ট্যান্ট জ্যাকলিন, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলে, আপনি বানিয়েছেন? হ্যাঁ, আমিই বানিয়েছি। আর এই ক্রিয়েশনটা নিয়ে আমি খুব প্রাউড ফিল করছি। ইনফ্যাক্ট আমি তো এটাই বলবো যে আপনারা সিআইডির লোকেরাও এই পুরনো ব্যুরো সরিয়ে স্মার্ট ব্যুরো বানিয়ে নিন, আর আপনাদের এই কিছু অফিসারকে সরিয়ে দিন। হ্যাঁ, আর আপনাদের যত এই মার্ডার কেসেস আছে সেগুলো সফটওয়্যার দিয়ে সলভ করুন, তাই না? তো তোমার মনে হচ্ছে যে এই সফটওয়্যার দিয়ে মার্ডার কেস খুব সহজেই সলভ হয়ে যাবে? নিশ্চয়ই। তাহলে তো এটাও হতে পারে যে এই সফটওয়্যারের সাহায্যে কেউ খুনও করতে পারে, তাই তো? আমি কিছু বুঝতে পারছি না। তোমার অনেক ক্লায়েন্ট তো ইউজ করে না এই ভার্চুয়াল টেকনোলজি, হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে এটা কি সম্ভব নয় যে ওটাকে হ্যাক করা যায়, আর হ্যাক করার পরে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নিজের মালিককেই মেরে দেওয়া যায়? যেই টেকনিকটা ব্যবহার করে আমি জ্যাকলিনকে বানিয়েছি সেটা হ্যাক করা ইম্পসিবল। যদি আপনার টেকনিক এতটাই ফুল প্রুফ হয়, তাহলে ওদের স্মার্ট হোমের যতগুলো গ্যাজেট আর যতগুলো সিস্টেম সেগুলো হ্যাক কি করে করলো? স্যার, আমার মনে হচ্ছে ওই লোকেরা সেটিংটাই কিছু করেছে, নইলে আমার এই টেকনোলজি তো একদম ফুল প্রুফ। যতটাই ফুল প্রুফ হোক বা সিকিউর, এই যে হ্যাকাররা থাকে না, ওদের কিন্তু বেশিক্ষণ লাগে না এগুলো হ্যাক করতে। সিকিউরিটি অ্যালার্ম! বাড়িতে নিশ্চয়ই চোর ডাকাত ঢুকেছে। কি কি করি এবার? ও মাই গড, এর কাছে তো বন্দুক আছে। হ্যালো, কি? ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। JKH সিক্রেট অ্যালার্ম কোম্পানির ফোন ছিল। মনে হচ্ছে এনার মহান টেকনোলজি আবার হ্যাক করা হয়েছে। হতে পারে ওই বিখ্যাত জার্নালিস্ট সঞ্জীব, ওর বাড়ি থেকেও ঢুকে গেছে। এ তো আমার দিকে এগিয়ে আসছে দেখছি। সিআইডি? সরি স্যার, আমায় ক্ষমা করবেন। আমার মনে হয়েছিল যে আপনারা ওই খুনিরই সঙ্গী যে এই বাড়িতে ঢুকেছে, কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা চলে এসেছেন তাই জন্য আমি বেঁচে গেলাম, না হলে ও তো আমাকে মেরেই ফেলতো। কে মেরে ফেলতো? এখানে তো কেউই নেই। কার কথা বলছো তুমি? স্যার, ও এখানেই ছিল, দরজার বাইরেই ছিল। দেখেননি আপনারা? দরজার বাইরে? আমরা তো ওখান থেকেই আসছি, আর আসার রাস্তায় আমরা তো কাউকে দেখিনি। ব্যাপারটা কি? হঠাৎ করে গেল কোথায় সে? ইউনো জ্যাকলিন, তুমি কি জানো আজকের দিনটা আমার কি সুন্দর কেটেছে? দারুণ মজা করেছি আমি। আচ্ছা, প্রথমে তো এটা বলো দেখি আমার সোনা, আজকের ওয়ার্কআউটটা কেমন ছিল? হ্যাঁ, দেখো দেখো। খুব ভালো বস, তুমি 650 ক্যালোরি বার্ন করেছো। হুম, আর তোমার ম্যাক্সিমাম হার্ট রেট ছিল 160 বিপিএম। হায় হায়, এর মানে আমি আগের চেয়ে অনেক বেশি রোগা হয়ে গেছি। আর হ্যান্ডসামও, হ্যাঁ তাই না? হ্যাঁ বস, তোমাকে আগের থেকে অনেক বেশি ইয়াং লাগছে। আচ্ছা, ইউ নটি গার্ল জ্যাকলিন। হ্যাঁ, এবার আমি এটাকে নিয়ে মাইক্রোওয়েভে রেখে দেই। আমার সোনা, এটাকে এবার অন করে দাও। আচ্ছা, এবার এটা তো বলো আমার কালকের শিডিউল কি?
বস কালকে তো তোমার কোনো মিটিং নেই। কি বলছো তুমি? কিন্তু আগামীকাল তো আমার খুব বিজি থাকার কথা। তুমি ভালো করে চেক করো তো। করে নিয়েছি বস, কালকে তোমার কোনো মিটিং নেই, কারণ আজকের দিনটাই হলো তোমার জীবনের শেষ দিন। উনি খুব সাংঘাতিক প্ল্যান করেছিল। ওর সব সময় টার্গেট ছিল এই অরবিন্দই, সঞ্জীব নয়। আর স্যার, যেটা সঞ্জীবের বাড়িতে হলো সেটা সেটা ছিল আমাদের বোকা বানানোর জন্য। ওখানে যা কিছু হয়েছিল সব বোকা বানানোর জন্য। ও চাইছিল আমরা ওই সঞ্জীবের ঘরে বিজি হয়ে যাই, আর খুনি খুব সহজেই অরবিন্দকে খুন করে দেবে। কিন্তু স্যার ওই সঞ্জীবের বাড়িতেও তো মাস্কওয়ালা লোকটা এসেছিল। পঙ্কজ, এটা একটা প্ল্যান ছিল, সবকিছুই একটা ভাবনা চিন্তা করার প্ল্যান। আমার তো মনে হয় সঞ্জীবের বাড়িতে কেউ ছিল না। এই ফুটেজ ওর ফোনে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছিল। যে হ্যাকার এত সব কিছু করতে পারে তার কাছে এটা তো একটা সামান্য ব্যাপার। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে টেকনোলজি, যেটা সমস্ত বাড়িতে লাগানো আছে, ওটা তো এই অরবিন্দই বানিয়েছিল। আর যদি কেউ অরবিন্দর বানানো টেকনোলজিকে হ্যাক করে, তাহলে নিশ্চয়ই কোনো... ও নিশ্চয়ই অরবিন্দর জন্য কাজ করে স্যার, কারণ এটা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাহলে খোঁজ নিতে হবে অরবিন্দর কোম্পানিতে এমন কোন কোন লোক আছে যারা অরবিন্দর মতোই বুদ্ধিমান আর ওর মতো ইন্টেলিজেন্টও। অরবিন্দকে খুন করেছে এদের মধ্যে যেই হোক না কেন, সে নিশ্চয়ই এই আর্টিফিশিয়াল টেকনিকের ব্যাপারে খুব ভালোভাবেই জানতো। কিন্তু সে কে হতে পারে? স্যার, দুজন আছে যারা মোটামুটি অরবিন্দের মতো টেকনোলজিটা জানে। এক তো ইয়ামান, যাকে অরবিন্দই জিনিয়াস বলতো। আর স্যার, দ্বিতীয়জন হলো এই রাহুল। একে অরবিন্দ রাইভাল কোম্পানি থেকে নিয়ে এসেছিল, যাতে ওর টেকনিক সবার থেকে ভালো এবং শক্তিশালী হয়। আর যত ধনী ব্যক্তি আছে অরবিন্দর, সবার বাড়িতেই এই সিস্টেম এই রাহুলই ইনস্টল করেছিল। তাহলে এই খুনি কোনো বড় লোককে টার্গেট করার আগে আমাদের ওর থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। স্যার, আমার মনে হয় খুনির পরের টার্গেট মেঘনা হতে পারে। মেঘনা? হ্যাঁ স্যার, এই মিস্টার অরবিন্দের অনেক পুরনো ক্লায়েন্ট, বড় লোক, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজির অনেক বড় সাপোর্ট। পুরবি, একটা কাজ করো, যতক্ষণ না খুনি ধরা পড়ে তুমি মেঘনার সঙ্গে থাকবে। আর অভিজিৎ, দয়া, এই আমন আর রাহুলের ওপর কড়া নজর রাখো। না স্যার, কাউকে দেখতেই পাচ্ছি না। স্যার, রাহুল। বাড়ি একদম ফাঁকা, মনে হচ্ছে অমন ঘরেই নেই। চলো ভেতরে গিয়ে দেখি। রাহুল, তাহলে তুমি ওকে সাহায্য করেছিলে দাদাকে খুন করার জন্য? না স্যার, আমি এটা কেন করব স্যার? স্যার, স্যার আমি কেন আমার দাদাকে খুন করতে যাব? আচ্ছা, তাহলে এখানে এত ভাইটাল মিটিং কিসের হচ্ছিল? স্যার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অরবিন্দ স্যারের মৃত্যুর পর আমি ওনার কোম্পানিতে কাজ করতে চাইছিলাম না, তাই ও আমাকে অফার দিচ্ছিল ওর কোম্পানিতে কাজ করার জন্য। স্যার,
এখানে একবার দেখুন, 1 2 3 4 5 5টা মনিটর স্যার। মনে হচ্ছে কম্পিউটারটা খুব হাইফাই স্যার। দেখি এই শক্তিশালী কম্পিউটারে কি কি ডেটা লুকিয়ে আছে। এর মধ্যে তো বিজয় আর রাজেশের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আছে। এই সব খুন ওই করেছে স্যার। নমস্কার। স্যার, আমার তো মনে হয় কেউ এটাই চায় যে ফাইলটা আমার কম্পিউটারে পাওয়া যাক, আর আপনারা আমাকেই সন্দেহ করে। তোমার কারোর উপর সন্দেহ হয়? কে করতে পারে এটা? স্যার জানি না, কিন্তু আমার মনে হচ্ছে স্যার, যদি অরবিন্দ স্যারের কম্পিউটার হ্যাক হয়ে থাকে তাহলে পৃথিবীর যে কোনো কম্পিউটারে হ্যাক হতে পারে, কারণ ওনার কম্পিউটার কোনো নেটওয়ার্কের সাথেই কানেক্টেড নয়। তার মানে অরবিন্দ বাবুর কম্পিউটার যেই হ্যাক করুক সে সেই সময় ওখানে উপস্থিত ছিল, তাই তো? ইয়েস স্যার, কিন্তু বুঝতে পারছি না অরবিন্দ স্যারের পার্সোনাল অফিসে যাওয়ার পারমিশন কারোরই ছিল না, এমনকি আমি নিজেও সেখানে কখনো যাইনি। আচ্ছা, তাহলে কেউ তো হবে যার পারমিশন ছিল অরবিন্দর অফিসে যাওয়ার। হ্যাঁ স্যার, ওর নাম প্রিয়া। প্রিয়া? কোথায় থাকে ও? প্রিয়া? 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 এখানে তো কেউই নেই। প্রিয়া? 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 তুমি ঠিক আছো? এক মিনিট। কে করেছে এইসব? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, বাইরে এসো। কে? এসো সিআইডির লোকেরা, এসো। দেশের রক্ষা করো না তোমরা? তোমাদের আর আমার মধ্যে একটা জিনিসের মিল আছে, আমিও কাউকে রক্ষাই করছি, সেই সব গরিব অসহায় মানুষদের যাদের আশাহীন জীবনে বিষ গুলে এই বড়লোক মানুষেরা নিজেদের বিলাসবহুল অট্টালিকা তৈরি করেন। আর লজ্জা পাওয়া উচিত তোমাদের মতো আইনের রক্ষকদেরও। এই অসহায় দুর্বল মানুষদের রক্ষা করার বদলে সেই লোকেদেরই তোমরা বাঁচাতে চাও যাদের পাপের ঘোড়া বহুদিন আগে পূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা আর বাঁচাতে পারবে না। শুধু আমার একটা শেষ শিকার বাকি আছে, ওকে মেরে দিলেই আমি সুখের নিদ্রায় যেতে পারবো। আগামী 1 ঘন্টায় ওই শিকারও বাঁচবে না, আর তোমরাও সবাই মরবে। আরে এসব কি হচ্ছে? ও নো, এটা কি? বিষাক্ত গ্যাস। স্যার, পঙ্কজ! প্রিয়া, তুমি ঠিক আছো? বাইরে যাওয়ার তো কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না। দরজা খোলো। সমস্ত দরজা অটোমেটিক মনে হচ্ছে।
কিচেনে গিয়ে দেখো সিলিন্ডার আছে কিনা। বুঝে গেছি স্যার। চলো পিছিয়ে আসো, পিছিয়ে আসো। লিসেন এভরিওয়ান, তোমাদের সবার মনে আছে তো আমাদের কিন্তু এই অ্যাসাইনমেন্টটা মান্থ কমপ্লিট হওয়ার আগেই করতে হ্যাঁ হবে। মেঘনা ম্যাডাম। ওকে? কিসের আওয়াজ এটা? আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? মনে হয় আগুন লেগে গেছে ম্যাডাম, ধোঁয়া বেরোচ্ছে ম্যাডাম। কাম অন, কাম অন, ফাস্ট ফাস্ট চলো, তাড়াতাড়ি বেরিয়ে চলো সবাই, চলো। ওকে ওকে ওঠাও। মেঘনা, মেঘনা, জানি না এসব কি করে তুমি হলো। ঠিক আছো? আমার খুব ভয় লাগছে, প্লিজ ডু সামথিং। ভয় পেও না, কিচ্ছু হবে না, চলো চলুন। চলুন। মেঘনা, মেঘনা, সবাই সাবধানে এসো। মেঘনা, কেউ মেঘনাকে দেখেছো? না, দেখিনি। প্রিয়ার বাড়ি থেকে বেরোনোর সময়ই আমরা পূরবীকে মেসেজ করে দিয়েছিলাম তুমি মেঘনাকে মারতে আসছো। আর তুমি ভাবছিলে যে আমরা সবাই মারা গেছি? কিন্তু কম্পিউটার ফুটেজ আমি নিজে চেক করেছিলাম, মেঘনা ওখানে একাই ছিল। কিন্তু আপনারা যেভাবে তুমি সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারো আমরাও করতে পারি। তুমি নকল ফুটেজ দেখেছিলে, তোমার মিষ্টি আমরা তোমাকেই খাইয়েছি। যখন তুমি ওই নকল ফুটেজটা দেখছিলে তখন আসল ক্যামেরাটা ডিসেবল করা ছিল, আর সেই মুহূর্তেই আমরা সেফলি মেঘনাকে বিল্ডিং থেকে বার করে দিয়েছি। এখন বলো কেন করেছো সব? কেননা ঘৃণা করি আমি এই টেকনোলজিকে। সেই সব মানুষদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম যারা এই টেকনোলজির সমর্থক। সব জিনিসের ভালো আর খারাপ দিক থাকে, টেকনোলজিরও রয়েছে, কিন্তু এই নতুন অ্যাডভান্স টেকনোলজিতে তোমার এত প্রবলেম কিসের? কেননা এই টেকনোলজি আমার বাবাই তৈরি করেছিল, অরবিন্দ নয়।
এই জন্য এই টেকনোলজির ওপরে প্রথম অধিকার আমার বাবারই হওয়া উচিত। এমনকি জ্যাকলিনও আমার বাবারই আইডিয়া ছিল। অরবিন্দ জালিয়াতি করে সমস্ত ক্রেডিট নিয়ে নিয়েছিল। ওই লোকটার কারণেই আমাদের পরিবারকে এত দারিদ্র দেখতে হয়েছে। আমার বাবা আর থাকতে পারেননি, উনি আমার মাকে, আমার 2 বোনকে মেরে ফেলেছিলেন, তারপর নিজে সুইসাইড করে নেন। আমি স্কুলে গেছিলাম, হয়তো এই জন্যই বেঁচে যাই। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, সেটা হওয়া উচিত ছিল না। কিন্তু যদি তুমি তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিটাকে ঠিক জায়গায় ব্যবহার করতে, তাহলে হয়তো আজ গরিবদের জন্যে, সমাজের জন্যে তুমি কিছু ভালো করতে পারতে। কিন্তু যে রাস্তা তুমি বেছে নিয়েছো সেটা আলোর নয়, অন্ধকারের। এবার জেলের মধ্যে বসে তুমি অপেক্ষা করতে থাকো ফাঁসির অর্ডার আসার।